আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উমা রানী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে পাঠকের কাছে তার পরিচয় পথের পাঁচালী ও অপুর সৃষ্টিকর্তা রূপেই। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজকের গল্প উমা রানী। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে উমা রানী। বসন্ত পড়ে গিয়েছে, দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল হয়ে গেছে যে মনে হয় উড়ন্ত চিলগুলির ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো আজ। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্ট চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানে ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুর বাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গায়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকতো। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিংকি চাকরি করত। সেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই, আমার মামার বাড়ি। শুধুমাত্র একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই। সেদিন সন্ধ্যায় কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘাট ড্রেস করে ফিরছি, পিয়ন খান কতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানেতে শৈলর মৃত্যুর সংবাদ পেলুম। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলুম। বাহিরের হাওয়ায় খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগলো। অনেক দিনের শৈল যে কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি ফিরতুম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কবেল পেকেছে। আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখতো। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার সেই আনন্দের সীমা থাকতো না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়ানোর জন্যে পরের কাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমানই সে সহ্য করেছে। আবার আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সে শৈল আজ কতই না দূরে। সে আজ ওই মধ্যিখান আকাশের মাঝে জল করছে। তার পরদিন ছুটি নিয়ে দেশে চলে গেলুম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে 3 বৎসর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম। শৈল প্রথম বুনতে শিখেছিল বলে আমার ভগ্নিপতির জন্য গলাবদ্ধ বুনছিল, সেটা আধো তৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটি আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটা দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো বটে, তবে সে তো আর নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল, তারপর তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর তার আর কোনো বিশেষ সংবাদ রাখতুম না, তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করিতে রাজি নয়। বিবাহ সে আর নাকি করবে না। এই রকম করে বিদেশে অনেক দিনই কেটে গেল। দেশে যাওয়ার বিশেষ কোনো টান না থাকতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেক দিন মারা গিয়েছেন।
বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত। কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলায় ডাক্তারখানায় বসে একঘেয়েমি বসে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া। আবার যখন হাতে কাজকর্ম থাকতো না তখন পড়তুম। না হয় আমার একটা খেয়াল আছে আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আঁধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলুম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনতুম। বছর তিনেক ঠিক এইভাবেই কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনির্বন্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাতে সে নাকি আর এড়োতে পারলে না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিম। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলুম। আমার এমন কতগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলেত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপকে নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ে কথাবার্তা কইবার জন্যই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি, হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়িটার জানলাটাই। সেখানেই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কি একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুস্পষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সে ঘরের ভেতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে জিজ্ঞাসা করলুম, ও টুনি, ওই মেয়েটি কি তোদের নতুন বউ? আগে হ্যাঁ দাদা। তা কই দেখি একবার। টুনি মেয়েটিকে দেখে কি একটা বললে, তাকে জানালার কাছে নিয়ে এসে তার ঘুমটা খুলে দিলে। ভালো করে দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলিকে প্রায় অপটিক চার্চের ড্রাগ রুম করে তুলেছিল। দিনে মানেও তার মধ্যে আলো চাই না। ভালো দেখতে না পেয়ে বললুম, আরে কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, আপনি ওখান থেকে যে কিছু দেখতে পাবেননি তা আমি জানি। আবার তার উপরে চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হলো, বললে, আপনি এসে পর্যন্ত তো এ বাড়িতে একবার এলেনই না। আজ দুপুরবেলা একবার আসবেন দাদা। দুপুরবেলায় ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাই ফোঁটা নিতে শৈল নিমন্ত্রণে এ বাড়ি এসেছিলুম। তারপর আর এ বাড়ি আসিনি। দালান পার হতেই বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, কই দাদা আসুন, বউ দেখবে আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বইয়ের ঘুমটা খুলে দিলে। ওর সামনে ঘুমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা হন। মেয়েটি আধ ঘুমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানি গড়ন, একরাশ কোগরা কোগরা ঠাস বুনানি কালো চুলে মাথা ভর্তি, বেশ মোটা সোটা গড়ন। বয়স বোধ হয় 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলে পেলে কিছুই নেই। তাদের সঙ্গে কি জানাশোনা ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটাটা আর একটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নাম কি?
তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি তখনই আমার বোন হয়ে উঠেছে। সে খুব মৃদু স্বরে উত্তর দিল, উমা রানী। আমি বললুম, আচ্ছা, তা এসো উমা রানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে দু একটা কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালুম। খানিকক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলুম। বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে, তাই না? উমা রানী একটু হেসে চুপ করে রইল। আমি বললুম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মায়ের নাম কখনো শুনিনি, তাই তাকে জিজ্ঞাসা করলুম, মাও, সে কোনখানে গো? সেন্ট্রাল ইন্ডিয়ায়। ও, তা তোমার বাবা সেখানে কি কাজ করেন? আগে কমিসারিয়েটে চাকরি করেন। ও, তা তোমার আর কোনো ভাই বোন নেই? না, আমার পর আমার আর এক বোন হয়, সে আতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে সে। ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেওয়ার জন্যে জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জানো উমারানী? আগে আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তুম। বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে বাবার কাছেই পড়াশোনা করতুম। তা বাংলা বই বেশ পড়তে পারো? হ্যাঁ, পারি। আচ্ছা বেশ, ভারী লক্ষ্মী মেয়ে তুমি। অন্য সময় আসবো খন। এখন তবে আমি আসি। দাঁড়িয়ে উঠেছি, উমারানী আবার সে গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। তাকে আমি বললুম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এরপর ৫-৬ মাস পরে পুজোর সময় আবার মামার বাড়ি এলুম। অষ্টমী পুজোর দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। আমার মামার বাড়িতে পুজো হতো। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাওয়ার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছেন তো দাদা, দিদি এসেছিলেন আরতির সময় আপনাকে দেখবার জন্য, একবার ঘরে গেলেন, আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য, আপনি উঠলেন না। তারপর তারা চলেই গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার কাল বাড়ি যাবেন। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, দিদি মানে? ওই যে ও বাড়ির। কে? উমা রানী? আরে হ্যাঁ হ্যাঁ, দিদি, টুনিদি, এরা সব আরতির সময় এসেছিলেন কিনা? উমা রানীর কথা আমার খুব মনে ছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তার পরদিন সকালে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাহিরে কাউকেই না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, ও বাবা, তুমি এসেছো? তা এতদিন পর, এতদিন এসেছো কই, এ বাড়িতে তো একবারে এলে না। উমা রানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরে হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, শুনছো বৌমা, সতীশকে ওই দালানে নিয়ে গিয়ে বসাও গে, এখানে এই ধোঁয়ার মধ্যে আর থাকতে হবে নি। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, এ কি দাদা যে, কি ভাগ্যি তোমার! বৌদি দাদা দাদা করে মরে, ফি দিন আমায় জিজ্ঞাসা করে দাদা পুজোয় আসবে। আর এইদিকে দাদার দায় পড়েছে খোঁজ করতে। ৪-৫ দিন এসেছেন, এবারে চৌকাট মারলে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায়নি শুনি? উমা রানীর কোকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি। টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে খুব মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগলো। আমি দালানে একটা খাটের ওপর বসেছিলুম। উমারানী নিচে আমার পায়ের কাছিটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবার দিন, সে কথা কি ঠিক? উমারানী নতমুখী উত্তর দিল, বাবা চিঠি দিয়েছেন, একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না।
ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাপের জন্য বসিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললুম, আসবেন আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? বেশ ভালো দাদা। তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জলহাওয়া আর এই ধুলো ধোঁয়া, ভালো লাগতেই পারে না। উমারানী একটুখানি হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বলল, এ দেশের মতো হয় না দাদা। হিন্দুস্থানিরা কি একটা করে, সে অনেকটা এই রকমের। আর সেখানে এই সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, হ্যাঁ রে রানী, আমি যতবার আসবো যাবো ততবারই কি আমার একটা করে প্রণাম করতে হবে তোকে? উমারানী বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কাল বিকেলে আসবেন দাদা? আমি বললুম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।